জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না, বলছেন মির্জা আব্বাস। সরকার এলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বলছে বিএনপি। জানাবো ট্রান্সশিপমেন্ট বাতিল, ইউনূস মোদির বৈঠক নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়া নয় তো। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানে উঠতে প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না, বলছেন মির্জা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলার মতো এমন অপকর্ম করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে। এরপরেও মুসলিম বিশ্বের মোড়লরা চুপ করে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না। মির্জা আব্বাস আরও বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলেও এই অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল। শুধু ইসরায়েলে নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু আমরা রাষ্ট্র তার প্রতিবাদ করে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের এখনও আলাপ পায়নি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না। মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও রয়েছে। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয় বলে মন্তব্য করেন গয়েশ্বর। সরকারে এলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বলছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করা, কিভাবে কর আহরণ করা যায় তা নিয়েও দলটি কাজ করতে চায়। $1 ট্রিলিয়ন ইকোনমি শিরোনামে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই মোট দেশজ উৎপাদন লক্ষ্যমাত্রার 0.45% থেকে জিডিপির 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে জনপ্রিয় করতে বিএনপি 11টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বলেও পোস্ট উল্লেখ করেন মির্জা ফখরুল। সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতায় বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ট্রান্সশিপমেন্ট বাতিল, ইউনূস মোদির বৈঠক নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়া নয় তো। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের সরকার প্রধানের এই আলোচনার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। অর্থাৎ ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ বাংলাদেশে আর থাকবে না। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে যে চরম টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, সেটি ব্যাংককে দুই নেতার বৈঠকের মাধ্যমে প্রশমিত হওয়ার আভাস দিয়েছিল। বৈঠকটি দুই প্রতিবেশী দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। তবে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত জনমনে ভিন্ন বার্তা ছড়াচ্ছে। সরকার সংশ্লিষ্ট সূত্র দাবি করছে, ভারত সরকার বাংলাদেশ সরকারকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কূটনীতিকরা এই সিদ্ধান্তকে যথাযথ মনে করছে না। তাদের মতে, ভারত যেহেতু বাংলাদেশের সরকারকে অবগত না করে এই সিদ্ধান্ত নিয়েছে,
তাই জনমনে দুই দেশের সম্পর্ক নিয়ে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সময়ে এই ধরনের সিদ্ধান্ত আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ইউনূস মোদির বৈঠকে দুই নেতা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার যেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তারা একে অপরের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন এবং কিছু ইস্যুতে পাল্টা বক্তব্য দিয়েছেন। বৈঠকটি সম্পর্কে ধারণা ছিল যে এটি দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চালিয়ে যাওয়ার একটি নতুন পরিবেশ তৈরি করবে। তবে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নতুন করে নেতিবাচক অবস্থান সৃষ্টি করেছে এবং উভয় পক্ষের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। ভারতের এই সিদ্ধান্তের কারণ হিসেবে এক কূটনীতিক বলেন, প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক থাকলে সেটি কারো জন্য ভালো হয় না। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন রাখার কথা বলেছে এবং তার আন্তরিকতা আছে। ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ইতিবাচক, যেখানে উভয় পক্ষ তাদের অবস্থান তুলে ধরে একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ ব্যাখ্যা করলেও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটি তাদেরই বলা উচিত। এক সাবেক কূটনীতিক বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে সেটি অস্বীকার করা যাবে না। তিনি বলেন, অস্বস্তি বা টানাপোড়েন প্রশমিত করার জন্য দুই শীর্ষ নেতার বৈঠক গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠক সম্পর্কে যেই পরস্পর বিরোধী সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সংবেদনশীল সময়ে যে কোনো সিদ্ধান্ত বা বক্তব্য সম্পর্কের প্রভাব ফেলতে পারে, তাই উভয় পক্ষের সাবধানী হওয়া উচিত ছিল। ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তের কেন নেওয়া হয়েছে ভারত তা বলতে পারবে, আর বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে বিষয়টি জানতে চাওয়ার সুযোগও রয়েছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এক সার্কুলারে ঘোষণা করেছে, দেশটির স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। 2020 সালের 29 জুন এক আদেশের মাধ্যমে ভারত এই সুবিধা প্রদান করেছিল। ওই সময়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর এবং কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ ছিল। তবে এখন সেই সুবিধা প্রত্যাহার করেছে ভারত। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তের একদিন পর বুধবার প্রথমেই খবরটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এবং এতে একটি উত্তেজনা সৃষ্টি হয়। এদিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়, বাংলাদেশের পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেপাল বা ভুটানগামী পণ্য চালানগুলোর ওপর প্রযোজ্য হবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে দীর্ঘ সময় ধরে আমাদের বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে উল্লেখযোগ্য পণ্য জট সৃষ্টি হচ্ছিল। এই কারণে আমাদের নিজস্ব রপ্তানিতে বিলম্ব, খরচ বৃদ্ধি এবং ব্যাকলগ তৈরি হচ্ছিল। ফলে 8 এপ্রিল 2025 থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে পণ্য পরিবহনের উপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। ব্যাংককে ইউনূস মোদির বৈঠক শেষে প্রকাশিত পরস্পর বিরোধী বক্তব্যের প্রভাব ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তে পড়ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, এটা হতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না। তবে ভারতের ব্যবসায়ীরা এই সুবিধা বাতিলের জন্য চাপ দিচ্ছিলেন, সেটাও ঠিক। তিনি বলেন, ভারত সরকার 2020 সাল থেকে আমাদের এই সুবিধা প্রদান করছে এবং গত 5 বছর ধরে আমরা এটি ব্যবহার করেছি। যদি তারা বাতিল করতে চায় তবে আমরা তাদেরকে বাংলাদেশকে আগে জানিয়ে আমাদের মতামত নেওয়া উচিত ছিল, যা কূটনৈতিকভাবে সঠিক কাজ হতো। হুমায়ুন কবির বলেন, কিন্তু এটি একতরফাভাবে বাতিল করা হয়েছে, ফলে জনমনে বা মানুষের ব্যাখ্যার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্থানকাল পাত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক একটি সংবেদনশীল সময়ে রয়েছে, তাই যে কোনো সিদ্ধান্ত, বক্তব্য বা অবস্থান প্রকাশের সময় বিষয়গুলোর প্রতি সবার গুরুত্ব দেওয়া উচিত। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে সাবেক কূটনীতিক বলেন, এই মুহূর্তে ক্ষতির পরিমাণ বলা কঠিন, কারণ আমরা এই সুবিধাটি নিয়েছিলাম কোভিডের সময়, যখন সমুদ্র পথে পণ্য পরিবহন সম্ভব হচ্ছিল না। এখন সেই সমস্যা আর নেই, শুধু লোহিত সাগরে কিছু সমস্যা রয়েছে, তবে সেটিও এখন কাটিয়ে উঠতে পারবো, ফলে অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ আর থাকবে না। তিনি আরও বলেন, তবে আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব এমনটি আমি মনে করি না, বরং এই সিদ্ধান্তের ফলে ভুল ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি পরিহার করা সম্ভব ছিল।
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ঘোষণার পরপরই বুধবার রাতে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে। বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলে এটি সূত্র জানিয়েছে। তবে বৈঠকের আলোচনার বিষয়ে এখনো কোনো তথ্য জানতে পারেনি ঢাকা পোস্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।